ইয়ে নমস্কার। তো আমাদের নিউক্লিয়ার হেলথ নমস্কার। প্ল্যাটফর্মে আজকে আপনাদের সঙ্গে আছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর অপূর্ব পৈলান, স্ত্রীরোগ নমস্কার। বিশেষজ্ঞ, প্রসূতি এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আপনাদের সামনে আছেন। আজকে আমাদের এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আপনাদের সামনে কিছু ছোট্ট, ছোট্ট ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো দেখবেন আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক উপকার লাগতে পারে। তো এখন দেখবেন একটা চর্চা, মানে কখনো কখনো খবরের কাগজে আসে, ডক্টরবাবু আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যে কম বয়সে মা হওয়ার ফলে যে অনেক বেশি কমপ্লেক্সিটি, যেগুলো মানে হেলথের ক্ষেত্রে আসছে মেয়েদের, মায়েদের, তো শিশুর ক্ষেত্রেও যেমন আসছে, আবার এই কম বয়সে যারা মা হচ্ছে, যারা অপ্রাপ্ত বয়সে যারা মা হচ্ছে, তাদের ক্ষেত্রেও আসছে। তো সেক্ষেত্রে আপনার ওপিনিয়নটা এবং এটা যদি বলেন, এবং এই ব্যাপারে রিস্ক ফ্যাক্টরটা যদি বলেন, তাহলে একটা অ্যাওয়ারনেস সমাজের কাছে পৌঁছায় যে একটা কোন বয়সে বিয়ে দেওয়া উচিত বা বিয়ে করা উচিত, বা কোন বয়সে, মিনিমাম কোন বয়সে একটা সন্তান ধারণ করলে সন্তান স্বাস্থ্যকর একটা সন্তানের জন্ম দেওয়া সম্ভব, এই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। নমস্কার সবাইকে। আমি বেসিক্যালি একটা মানে অন্য দিক থেকে আমি শুরু করি। বেসিক্যালি যারা 9-10-এ, আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি বাংলাতেই জিনিসটা ব্যাখ্যা করছি। আমরা যখন একদম। 9-10-এ পড়েছি, তখন যে আমাদের জীবন বিজ্ঞান ছিল, সেখানে কতগুলো শরীরের বিশেষ মানে এইগুলো হচ্ছে থাকবেই সবকটা জীবনের মধ্যে। যেমন ধরুন আপনার শ্বাস প্রশ্বাস, সার্কুলেশন, মানে যেটা হচ্ছে সার্কুলেশনকে এখন বাংলায় কি বলে আমি ভুলে গেছি, রেচন, মানে যেটা হচ্ছে কিডনি যেটা কাজ করে। এবং এর সব কিছুর মধ্যে আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে কিন্তু জনন, মানে রিপ্রোডাকশন। কিন্তু আলটিমেটলি যখন সোসাইটি লেভেলে জিনিসটা চলে আসে, তখন এটা একটা কিন্তু অদ্ভুত ট্যাবু হয়ে দাঁড়িয়ে যায়। এবং আমাদের একজন টিচার ছিলেন, লাইফ সায়েন্স টিচার, তিনি আমাদের বলতেন, তুই যদি আমাকে বলতে পারিস যে আমি টয়লেটে যাচ্ছি, তাহলে তুই কেন বলতে পারবি না আমি রিপ্রোডিউস করতে চাইছি। এবং এই ট্যাবুগুলোর ফলে যে জিনিসটা হচ্ছে, সেক্সুয়াল এডুকেশন আমাদের সোসাইটিতে কিন্তু একেবারে নেগলিজেবল, মানে কোথাও কোনো জায়গা নেই। একটা অদ্ভুত নীত নিয়ে তৈরি চলে যাচ্ছে। এবং আলটিমেটলি যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে ছেলে মেয়ে ইকুয়াল, এই ব্যাপারটা কিন্তু আমাদের সোসাইটিতে অতটা এক্সিস্টেন্ট নয়। মানে মেয়ে হলে তার বেসিক ফাংশন হচ্ছে বিয়ে দিয়ে দেবো, সে অন্য জায়গায় চলে যাবে। এবং আলটিমেটলি তার মেয়ে হওয়ার সাকসেস কোথায়, সে যখন একটা ছেলের জন্ম দিচ্ছে, এবং বাই গ্রেট মিন সেটা একটা ছেলে হলেই বেটার, মানে মেয়ে হলে আরো ডিমিন হয়ে যাচ্ছে। সেই আমাদের সেই ব্যারিয়ারটা ভাঙতে হবে, এটা আমাদের দায়িত্ব। সেই জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। বলুন ডাক্তারবাবু। এবার হচ্ছে মুশকিল হচ্ছে যেটা, আমি যখন আমাদের ওই পোস্ট গ্রাজুয়েশনের পর আমি যখন গ্রামের দিকে গেলাম, বেসিক্যালি এটা মানে বলে যায় যে ধরে বেঁধে দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলে দেয়। কিন্তু যাওয়ার পর আমি কাজটা এনজয় করতে আরম্ভ করি, তখন আমি যে জিনিসটা দেখি যে ভার্চুয়ালি ইন্ডিয়াতে এখন দুটো প্যারালাল সোসাইটি চলছে। একটা যেটা আমরা চোখের সামনে ফেসবুকে দেখতে পাই, আর একটা হচ্ছে গ্রামের দিকে যেটা পড়ে আছে। এখনো কিন্তু ওই 12-13-তে গিয়ে বিয়ে হয়ে যাচ্ছে, 12-13-14-তে গিয়ে বিয়ে হয়ে যাচ্ছে। এবার স্ট্রিক্ট যেগুলো রুল, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বেনিফিট গুলো আছে, এখন চাইল্ড বার্থ অ্যান্ড মেটার্নিটি, এগুলোতে প্রচুর বেনিফিট পাওয়া যায়। এই বেনিফিটের জন্য একটা মিনিমাম এজ থাকে, সেই মিনিমাম এজটা হচ্ছে 18-20 ইয়ার্স প্রবাবলি। তো সেটার ক্ষেত্রে ওদের আধার কার্ডে অদ্ভুত ভাবে জিনিসগুলো চেঞ্জ হয়ে গিয়ে ওই আধার পার্টিকুলার কার্ডও চেঞ্জ এজটাই হয়ে চলে আসে। যাচ্ছে, সর্বনাশ। আধার কার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমি এক্সাম্পল দিচ্ছি, আগের সপ্তাহতেই আমার প্রবাবলি হচ্ছে ওই গেজেটেড 1 টাইপ 1 অফিসারকে দিয়ে একটা সাইন করতে হয় আধার কার্ডে, যদি ভার্চুয়াল কিছু মানে ভাইটাল কিছু ইনফরমেশন চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে এজ। আমি আগের সপ্তাহে দেখলাম, মানে আমি যে হসপিটালে কাজ করি, সেই হসপিটালে ওটিতে কাজ করেন একজন খুব সিনিয়র দাদা। আমি বলছি, আমি দাদাকে এখনো রেসপেক্ট করি, কিন্তু উনি অদ্ভুত ভাবে নিজের একজন ভাইজির জন্য ওই জিনিসটা করলেন। তো আমি দেখে জাস্ট মনে মনে হাসলাম। আলটিমেটলি ফর্মটা আমি সাইন করে দিয়েছি, কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারছি না যে আমরা ব্যাপারটাকে কোথায় নিয়ে যাচ্ছি। কারণ একটা মা যখন 12-13 বছর আসছে, যে মেয়েটা, সেই মেয়েটা অ্যাকচুয়ালি সে নিজে একটা বাচ্চা, তার নিজের মধ্যে কিছু তৈরি হয়নি। আমি মেন্টাল হেলথ বা সাইকোলজিক্যাল ব্যাপারের দিকে পরে যাচ্ছি। ওর যদি ফিজিক্যাল হেলথ মানে শরীর স্বাস্থ্যের যে ব্যাপারগুলো দেখে আসি, ওর কিন্তু তখনও প্রত্যেকটা সিস্টেম তখনও তৈরি হয়নি, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করে তৈরি হয়নি। ইভেন আমাদের যে হাড়গোড় থাকে, এই হাড়গোড়ের প্রত্যেকটা প্রান্তে একটা করে জিনিস থাকে, যেটা আমি বলতে যাচ্ছি না নামটা, ধরে নিন হাড়গোড়ের প্রান্তে এই বলে একটা জিনিস আছে।
এটা মাঝখানে যে বড় পোর্শনটা দেখা যায় সেটাকে যদি আমি বি বলি, এটা কিন্তু বি এর সাথে জোড়ে না অত এজে, ওটা আর একটা আরো পরে টাইম লেগে চলে যায়। এবার এই এই 12-13 বছরের মেয়েগুলোকে যখন তাদের মেনস্ট্রুয়াল হেলথ সবে শুরু হচ্ছে, তখন তাদেরকে আমি আমি আগে সাইকোলজিক্যাল দিকটা বাদ দিলাম, খালি ফিজিক্যাল কথাটা যদি ভাবি, তাদেরকে হঠাৎ করে ঠেলে দেওয়া হচ্ছে, বিয়ে করে দেওয়া হচ্ছে, এবং তারপরেই যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু এই প্রেগনেন্সি। এবার প্রেগনেন্সি ইটসেলফ কিন্তু একটা গ্রেভ কন্ডিশন, মানে আমরা দেখে বাইরে থেকে মনে হয় প্রেগনেন্ট হয়ে গেলে আপনার পুরো শরীরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে যে আমার শরীরের, মায়ের শরীরের মধ্যে যে শিশুটা আসছে, সেই শিশুটা কিন্তু একটা প্যারাসাইট, প্যারাসাইট বা পরজীবী। আপনি একটা মশার কথা ভাবুন, একটা মশা গিয়ে একটা মোটা লোককেও কামড়াতে পারে, একটা রোগা লোককেও কামড়াতে পারে। হয়তো রোগা লোকের উপর মোটা লোকের উপর ততটা এফেক্ট পড়লো না, কিন্তু রোগার উপরে পড়তে পারে। এটা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে যে মোমেন্টে বাচ্চাটা মায়ের গর্ভে আসছে, ওই মোমেন্ট থেকে কিন্তু বাচ্চাটা তার নিজের তৈরির জন্য যে রসদগুলো দরকার, ধরুন আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, ওগুলো মা পাক না পাক, সেখান থেকে ও নিজের শরীরে কিন্তু নিতে থাকবে। এবার সেটা হয় কি, প্রলং এফেক্টটা কিন্তু ওই বাচ্চাটার উপর গিয়ে পড়ছে। এবার ধরুন এই যে টিনেজ প্রেগনেন্সি গুলো 12, 13, 14, 15, খুব কমন এগুলো, 17, 21-এর মধ্যে 3টে বাচ্চা বন্ধ হয়ে যাচ্ছে। এবার এই পরপল চাইল্ড বার্থের ক্ষেত্রে কি হচ্ছে, এই মেয়েগুলোর উপরে কিন্তু একটা প্রলং এফেক্ট পড়ে যাচ্ছে। প্রলং এফেক্ট করার ফলে এরা কিন্তু যেমন নিজেরা কোনো দিন আনতে পারে না, এবং সেই ফলগুলো এরা ভুগতে আরম্ভ করে বছর 30-এর পর থেকে। কি হয়, কোমরে কোমরে ব্যথা একটা খুব কমন জিনিস, কোমরে বা সারা শরীরে ব্যথা, সবসময় উইকনেস থাকছে, অ্যানিমিয়া হতে পারে। আর এই এত আর্লি যে সেক্সুয়াল তার ফলে অনেক সার্ভাইকাল ক্যান্সার বলুন, যাই বলুন, এগুলো আস্তে আস্তে কিন্তু আমরা পুরো প্রোটিন শিট করে দিচ্ছি। মানে এক সোসাইটি 50% পপুলেশনকে আমরা আমরা রিস্ক কিন্তু একটা ফ্যাক্টরটা হেলথ অনেক হ্যাজার্ড, বাড়িয়ে দিচ্ছি, রিস্ক ফ্যাক্টরটা অনেক রিস্কটা বাড়িয়ে অনেক দিচ্ছি। অনেক বাড়িয়ে দিচ্ছে। এবার যদি আমি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে আসতে থাকি, এটা হয়তো মানে এটা যতই হোক, সোসাইটি যদি ইকুয়ালিটি 50-50 এসে যায়, একটা চাইল্ডের আপব্রিঙ্গিং এর ক্ষেত্রেও কিন্তু 100 কি বলুন 90% হচ্ছে ওই মায়ের ভূমিকা থাকে। কারণ সেই মায়ের যে ছাপটা দেখতে পাচ্ছে সেটার উপরেই কিন্তু আলটিমেটলি চাইল্ডের উপর গিয়ে পড়ে। এবার একটা 12-14 বছরের মেয়ে, যার নিজের জীবনটাই হয়তো একটা ফাঁকা ব্ল্যাঙ্ক স্লেট ছিল, সেই স্লেটটাকে আমরা ভেঙে দিলাম, এবং তার ঘাড়ে আরো একটা ব্ল্যাঙ্ক স্লেট আমরা চাপিয়ে দিলাম। এবার সে তার উপরে যে ছাপটা দিচ্ছে, সেই ছাপে কিন্তু একটা অধুরা ছাপ পড়ে যাচ্ছে। এবার সেই চাইল্ডটাকে ঠিকঠাক নিউট্রিশন দেওয়া, তার যে ভ্যাকসিনেশন রয়েছে, তাকে প্রপারলি এডুকেশন দেওয়া, আলটিমেটলি সব কিন্তু সেই আমাদের সেই জালে, পুরনো জালটাতেই ফেসে চলে যাচ্ছে। মানে আমরা যে স্টেজে ছিলাম সেই স্টেজে যাচ্ছি, আবার নেক্সট নেক্সট প্রেগনেন্সির সময় দেখা গেল আরো কিছুটা ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে। মানে আমাদের কাছে কিন্তু প্রোগ্রেশন খুব একটা কিছু নেই। এইবার এই আমি একটু ভয় পাওয়ানোর যেভাবে বলি, যে আর্লি প্রেগনেন্সি কোনো বাবা মা যদি শুনে থাকেন, আর্লি প্রেগনেন্সি যারা নিচ্ছেন, তাদের কিন্তু প্রেগনেন্সিটা একটা এনটিটি হয়, যেটা বলি হাইপার টেনশন ইজ প্রেগনেন্সি, মানে হচ্ছে গর্ভাবস্থায় রক্তচাপ বেশি। এর ক্ষেত্রে কিন্তু এগুলোর চান্স প্রবল থাকে। এবং এখনো পর্যন্ত আমি বলতে বাধ্য হচ্ছি, মানে নর্থ ইন্ডিয়ান একজন প্রফেসর এসে যখন এখানে হাসাহাসি করেন, তখন সত্যিই লজ্জা লাগে। কারণ কি, এক্লামশিয়া বলে একটা টার্ম, এটা কি, যখন মায়ের পেটে বাচ্চা থাকে তখন গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে গিয়ে আলটিমেটলি খিঁচুনি বা কনভালশন হয়। এইগুলো, এটাকে আমরা এক্লামশিয়া বলি। এই এক্লামশিয়া দিল্লির ওই সাইডে প্রায় নন এক্সিস্টেন্ট হয়ে গেছে। তো এখানে যখন এসে ওরা এই এক্লামশিয়া পেশেন্ট গুলো দেখে, তখন দিল্লির অবস্টেটিক গাইনোকোলজি প্রফেসর আমাদের উপর কিন্তু প্লেন সিম্পলি হেসে বেরিয়ে যায়, যে এখনো 2021 সালে দাঁড়িয়ে যে ডিজিজটা কন্ট্রোলেবল, যে ডিসফ্যাক্টর গুলো আমরা জানি যেগুলো প্রিভেন্টেবল, তার একটা মেইন ডিসফ্যাক্টর হচ্ছে টিনেজ প্রেগনেন্সি। আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছি। এবার টিনেজ প্রেগনেন্সি তো গেল, এছাড়া প্রেগনেন্সি ওখানে কিন্তু একটা ক্যান্সার টাইপসের হয়, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে এটাও কিন্তু হাইড্রোটিফর্ম মোল, এগুলো চান্স বেড়ে যায়, অ্যানিমিয়া চান্স রয়েছে। তারপর বা কি বলবো, পুয়ার নিউট্রিশন যেগুলো রয়েছে। এইবার এইগুলো সিকুয়েলি ধরে ধরে কিন্তু পরে লং টার্ম সাইড এফেক্ট, এই যে এই মাঠটা যার এই কমপ্লিকেশন গুলো হলো, পরবর্তীকালে কিন্তু তার ডায়াবেটিস, তার হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু প্রবল রূপে বেড়ে যাচ্ছে। এবং আমরা ক্রমশ একটা মানে কি বলবো, একটা সোসাইটির একটা পার্টকে ওদিকে ঠেলে দিই। তো আমরা সত্যি একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম। তো এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একটা কানে শুনলাম সেটাই নয়, আপনি যদি আপনার আশেপাশে আশেপাশে এরকম দেখেন যে যারা আর্লি ম্যারেজ দিচ্ছে, বয়সে ধার ধারছে না, মানে কোনো তোয়াক্কাই করছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু
তাদেরকে বোঝাবেন। আর যদি তাও না হয়, এখন এগুলো কিন্তু সামাজিক দায়িত্ব হিসেবে পড়ে। আপনি যদি এরকম পুলিশে খবর দেন যে এরকম এই 13 বছর বয়সের বিয়ে দিচ্ছে, আপনি খবর কাগজে উঠে যাবে আপনার নাম। সেলিব্রিটি হয়ে যেতে পারবেন। অপশানটা রাখুন খোলা। এরকম যদি কখনো দেখেন যে এরকম হচ্ছে, অফকোর্স প্রশাসনের সাথে যোগাযোগ করুন। একটা মেয়ের জীবনকে বাঁচান, রিস্ক থেকে বাঁচান। এটা সামাজিক দায়িত্ব। তো আমাদের আলোচনাটা আপনাদেরকে কিছুটা সমাজমুখী করবে, অনেকটা নিজের দায়িত্বও, সমাজে শুধু আমার নিজের দায়িত্ব না, আমাদের অন্যেরও দায়িত্ব আছে। এইগুলো হচ্ছে আমাদের নিতে হবে। এই নিলেই কিন্তু আমাদের সমাজটা আস্তে আস্তে শুধরাবে, আমাদের ঠিক জায়গায় আসবে। এটা আমাদের আমাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বাবা মায়েরা সবসময় চায় যে আমার মেয়ের বিয়ে হয়ে যাক, আমি উদ্ধার পেয়ে গেলাম। এই কনসেপ্টটা থেকে বেরোতে হবে। আমাদের মেয়েরা আজকে ইকুয়াল, ছেলে মেয়ে কিন্তু কোনো পার্থক্য নেই। সমান রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা রাখে, তাদের সমান ব্রেন, তারা ইকুয়ালি এগোতে পারে প্রফেশনে, সব জায়গায় দেখুন ইকুয়ালি দে আর মানে তাহলে ব্যাপারটা কি হচ্ছে, কিছু গার্জেন তাদেরকে তৈরি করছে আর কিছু গার্জেন বলছে বোঝা, রাইট? তাহলে এটা তো ঠিক নয়। তাহলে আমাদের যারা ভাবছে আমাদের বোঝা, তাদেরকে বোঝাতে হবে যে না, দে হ্যাভ এ, দে মানে তাদেরও সেই ক্যাপাসিটি আছে, রাইট? সব জায়গাতে আজকে কিন্তু মেয়েরা খুব বেটার জায়গায় আছে। আজকে ডক্টর অপূর্ব কৈলান যে কথাটা বললেন, তো এটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। সমাজকে সমাজকে যদি সমৃদ্ধ করতে হয়, সকলকে কিন্তু কালেকটিভ কন্ট্রিবিউশন কিছুটা করতে হবে। তাই এই আর্লি ম্যারেজ এটাকে আপনাদের আটকাতে হবে, তাদেরকে বুঝিয়ে আটকাতে হবে, অথবা প্রশাসনের সাহায্য নিয়ে আটকাতে হবে। কারণ সেটা থেকে তারপরে যে প্রেগনেন্সি আসবে, সেটা থেকে মা বা শিশু, তার অনেক রিস্ক ফ্যাক্টর আছে, হেলথ রিস্ক ফ্যাক্টর আছে, জীবনের রিস্ক ফ্যাক্টর আছে এবং লং টার্ম এফেক্ট আছে। খুব ভালো তথ্য পেলাম। এবার আমরা আসি, এটা তো গেল একটা আর্লি গেছে এজে। এইবার যদি আমরা বলি যে যে লেট, যে আমরা অনেক সময় কি হয় কর্মক্ষেত্রে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ি, এত পড়াশোনা করি, এই এই কাজ থেকে এস্টাবলিশমেন্ট এখনো স্যাটিসফাইড হই না, তারপরে ঠিক আছে আর একটু আমার টাইম নিই। এরকম টাইম নিতে নিতে আমরা কখনো কখনো 35+ করে ফেলি, যে ফার্স্ট প্রেগনেন্সি নিতে, মানে মানে ছেলে মেয়ে বোধ ক্ষেত্রে পেরেন্ট হওয়ার প্ল্যানিংটা করে। তো সেক্ষেত্রে আমাদের বয়স ভেদে, এই যে আমি টাইটেলটা রেখেছিলাম বয়স ভেদে, যেমন আর্লি একটা একটা সিনারিও আমরা আলোচনা করলাম, তেমনি আর একটা সিনারিও যদি লেট ভাবে আলোচনা করি, যে লেট ফেজে, তো সেক্ষেত্রে আমাদের রিস্ক ফ্যাক্টর কি কি হতে পারে এবং সেটা কতটা মানে সেই ব্যাপারে যদি সামগ্রিক একটা চিত্র তুলে ধরেন, তাহলে হয়তো অনেকটা গুড মানে ইনফরমেশন অনেক মানুষের মধ্যে পৌঁছাবে। আপনি এটা একটা কথা বলি, হয়তো মানে এই কোশ্চেনটা শুনে অনেকের মতো হয় ঐশ্বর্য রায় তো 39 বছর, সরি 39 ইয়ার অফ এজে গিয়ে নর্মাল ডেলিভারি করে, যেটা আমাদেরকেও শুনতে হয়। ঐশ্বর্য রায় যদি নর্মাল ডেলিভারি হয়, আমার কেন হবে না? কিন্তু ওর যে ব্যাকগ্রাউন্ডে যে ওয়ার্ক গুলো চলেছে, সেগুলো আমরা কখনো ভেবে দেখিনি যে উনি যে কেয়ারে ছিলেন, সেটা পসিবলি কিন্তু 39-এ গিয়ে সেই লেভেলের কেয়ারে হয়তো আমি থাকবো না। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ সেই লেভেলের কেয়ারে আমি শিওর ঐশ্বর্য রায় হয়তো যখন প্রেগনেন্সি ছিল 2 উইকস বা 3 উইকসে ওনার ডক্টর, ওনার কাছে যান বা ডক্টরের কাছে যান, উনি কিন্তু পুরো সুপারভিশনে ছিলেন। এবার আমি যেটা বলি যে এই কেরিয়ারে চক্করে পড়ে আমি যদি প্রেগনেন্সিটা লেট করি, আবার কিন্তু ওই টিনেজ প্রেগনেন্সির ব্যাপারগুলো আবার ফেরত আসে। এই আমি সংক্ষিপ্ত করে বেশি বা গল্প না করে আমি জিনিসটা বলছি, সেটা হচ্ছে কি হতে পারে যদি লেট প্রেগনেন্সি আমি নিতে পারি। 1 নম্বর কথা, আপনার শরীরে যে ডিমগুলো থাকে, আপনি একটা লিমিটেড নাম্বার অফ ডিম নিয়ে জন্মান। আমি বারবার বলছি, প্রথমে প্রেগনেন্সি আগে এই জিনিসটা আমি বলে দিই, ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক 72 দিন অন্তর নতুন করে আবার স্পাম তৈরি হয়, কিন্তু মেয়েদের যে ওভাম গুলো থাকে, সেই ওভাম কিন্তু একটা পার্টিকুলার নাম্বার অফ ওভাম নিয়ে আপনি জন্মগ্রহণ করেন। আপনি যখন মায়ের পেটে ছিলেন, তখন কিন্তু ওভাম গুলো তৈরি হয়ে কোষ বিভাজনের একটা পার্টিকুলার স্টেজে গিয়ে ওটা কিন্তু স্টপ হয়ে যায়, এবং যখন আপনি জন্মাচ্ছেন ওই পার্টিকুলার নাম্বার অফ ডিগ নিয়ে আপনি জন্মাচ্ছেন। এবার আপনার সারা যে রিপ্রোডাক্টিভ লাইফ মানে আমি কোনটা মিন করছি, যে টাইমে আপনার প্রথম মাসিক শুরু হচ্ছে বা পিরিয়ড শুরু হচ্ছে, সেখান থেকে যেদিন আপনার পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে, এই 12-13 বছর সময়টা কিন্তু আপনার মাত্র 400 ডিম খরচা হয়। 300 থেকে 400, এর বেশি নয়। তো আপনি মনে করতে পারেন যত আপনি ডিলে করবেন, সেগুলো কিন্তু এই ডিমের সংখ্যা আস্তে আস্তে কমে যেতে পারে। এবং ডিমের সংখ্যা আস্তে আস্তে কমে যাওয়ার ফলে কি হবে, এক, আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনাও যেমন কমে যাচ্ছে। সেকেন্ড, আমি যেটা আবার বললাম, যে কথাটা সচেতনভাবেই বলেছি, যে কোষ বিভাজনের একটা পার্টিকুলার স্টেজে গিয়ে ওটা থেমে থাকে। এবার আপনি মনে করে দেখুন, আপনি যদি একটা খাবার ফ্রিজের মধ্যে জমিয়ে রাখেন, একটা দিন কিন্তু সেটা খারাপ হতেই থাকবে। এবার আপনি যত ডিলে করবেন, ওই ডিমগুলো আবার যখন আপনার মাসিকের সময় ডিমগুলো অ্যাকচুয়ালি আবার কোষ বিভাজনটা রিজিউম করে, মানে পজ করে রাখা ছিল
রিজিউম করছে। তো বাচ্চার যে জন্মগত যে ত্রুটি, যেমন ধরুন ডাউন সিনড্রোম, মানে ডাউন সিনড্রোম কোনগুলো দেখবেন যেগুলো হাবাগোবা যাতে বুদ্ধি কম এরকম যে জেনেটিক ডিসঅর্ডার, সেগুলো কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে আসার সম্ভাবনা বেড়ে যায়। এটা তো গেল প্রেগনেন্সির আগের কথা। এক, এজ বেশি হলে আপনি প্রেগনেন্ট হতে পারছেন না। দুই হচ্ছে, যদি প্রেগনেন্সি আসে তাহলে দেখবেন বারবার প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যাচ্ছে আর্লি উইকসে। বা একটা হতে পারে কি, আপনার মধ্যে এইসব জন্মগত ত্রুটি যেগুলো ডাউন সিনড্রোম, বাচ্চা কার্ডিয়াক ডিসঅর্ডার, বাচ্চা স্কেলেটাল মাসেল ডিসঅর্ডার, আরো জেনেটিক ডিসঅর্ডারের চান্স আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সেকেন্ড, আপনি প্রেগনেন্ট হলেন, এই সেকেন্ড প্রেগনেন্টে হওয়ার পর কিন্তু আবার সেই টিনেজ প্রেগনেন্সি পুরো স্পেকট্রামটা আবার ফেরত আসছে। আপনার প্রেগনেন্সি চলাকালীন এই হাইপার টেনশন ইন প্রেগনেন্সি, মানে যেটা হচ্ছে পিআইএস বলি আমরা, প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন, পিআইএস হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। পিআইএস থেকে তার সিকিউলি, যেটা ইক্লামশিয়া বললাম যে হাইপার টেনশন, তার থেকে খিঁচুনি বা কনভালশন, সেটার চান্স বেড়ে যাচ্ছে। দু নম্বর কথা, প্রেগনেন্সিতে একটা ডায়াবেটিস হয়, সেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, সেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আপনার মধ্যে অ্যানিমিয়া হচ্ছে, সে অ্যানিমিয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং কার্ডিয়াক ডিসঅর্ডার, আপনার নিজেরও কার্ডিয়াক ডিসঅর্ডার কিছু বেড়ে যায়, কারণ প্রেগনেন্সিতে আস্তে আস্তে আমাদের হার্টের কার্যক্ষমতা বাড়ে। সেই ক্ষেত্রে করতে গিয়ে অনেক সময় হার্ট ফেলিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং ওই জন্য আমরা সবসময় কিন্তু এক্সট্রিম ও নিচের দিকে আমরা সবসময় সচেতন থাকি, মানে যেগুলো নিচের দিকে আবার যখন ওপরের দিকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার এজেই প্রেগনেন্সিতে থাকা উচিত। এবং এটার যে কন্ট্রোভারি যেটা এখন আসছে, মানে অ্যাপেল বলুন, গুগল বলুন বা মাইক্রোসফট বলুন, এরা যখন একটা সলিউশন আপনাকে দিচ্ছে কর্মচারীদের, সেটা হচ্ছে আপনি আসুন, আপনার এগটাকে কালেক্ট করুন, করে ফ্রিজ করে রেখে দিন। আর আপনার যদি পার্টনার চোজেন থাকে যে এনার সাথেই আপনি বাচ্চারা নিতে চান, তাহলে কিন্তু ওরা কি করছে, সেই পার্টনারের সাথে এমব্রয়ো বানিয়ে ফ্রিজ করে কোম্পানির পয়সা পুরো এমব্রয়টা ফ্রিজ করা থাকছে। এবং আপনি যখন কাজ করে একটা পার্টিকুলার এজে যখন পৌঁছে যাচ্ছেন, 40-42, এবং আপনার মনে হচ্ছে যে এবার আমি একটা পরিবার নিতে পারবো, তখন কিন্তু আপনি আপনার ওই সঞ্চয় করা যে এগ বা এমব্রয়ো রয়েছে, সেখান থেকে বাচ্চা নিয়ে আপনি নিজের গর্ভে রাখতে পারেন বা সার্ভেটের মধ্যে দিয়ে যেতে পারেন। এবং এটা কিন্তু আরেকটা সমাজের আমাদের শিক্ষাগত এডুকেশনে এটা একটা অভিশাপ। যেমন একটা অভিশাপ, এডুকেশন না থাকলে আমার যে আর্লি প্রেগনেন্সি আসছে, আর এডুকেশন থাকার ফলে কিন্তু লেট প্রেগনেন্সি চলে আসছে। এবং এই দুটো স্পেকট্রামই আমি আস্তে আস্তে দেখছি আমার যেসব বন্ধুগুলো রয়েছে যারা এখন পড়াশোনা করছে, আইদার ডাক্তার বা ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। আবার যখন আমি ফিরে গ্রামে বসিরহাটের দিকে চলে যাচ্ছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি টিনেজ প্রেগনেন্সি। এই দুটো এক্সট্রিম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি সত্যি একটা ফ্যামিলি দরকার হয়, তাহলে মিডিল এজে নেওয়া উচিত। কারণ আবার বলছি, কমপ্লিকেশন কিন্তু দুটো ক্ষেত্রেই সমান। টিনেজ প্রেগনেন্সিতে যে কমপ্লিকেশন আসছিল, প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস, প্রেগনেন্সি ইনডিউস হাইপার টেনশন, অ্যানিমিয়া, কার্ডিয়াক ডিসঅর্ডার, তারপর হচ্ছে মেটার্নাল মর্টালিটি, মর্টালিটি মানে কি, মায়ের মরার চান্স, এগুলো যেমন বেড়ে যাচ্ছে টিনেজ প্রেগনেন্সিতে, আবার এজ বাড়লে কিন্তু সেই সেম জিনিসগুলো আস্তে আস্তে বেড়ে যেতে থাকে। তো এটা অপশন হচ্ছে একটাই, যদি আপনি মনে করেন যে একটা পার্টিকুলার এজের পর আপনি বাচ্চা নেবেন, তো আইদার গেট ইউর এক্স স্টোরেজ, আর আপনি যদি পার্টনার চয়েস থাকে যে এনার সাথেই আমি ভবিষ্যতে ফ্যামিলি করবো, তাহলে এমব্রয়ো বানিয়ে সেটাকে ফ্রিজ করে রেখে দেওয়া উচিত। আর এটা হচ্ছে এডুকেটেড অ্যান্ড সোকল্ড আমাদের যে ইনফর্ম সোসাইটি, এটা হচ্ছে তাদের জন্য অপশন। এবং কিছু কিছু কোম্পানি বললাম, অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, এরা অলরেডি নিজেদের পয়সাতেই এটা করতে দিচ্ছে। তো এটাই আর কি। সো দ্যাটস এ গ্রেট ডিরেকশন। বেসিক্যালি ডিরেকশন বলতে আমরা আজকে বিজ্ঞান অনেক এগিয়েছে, সো বিজ্ঞান অনেক এগিয়েছে, আমাদের মাইন্ডসেটটাও অনেকটা এগোনো দরকার, রাইট? তো আমাদের মাইন্ডসেটটা হচ্ছে যে আমাদের তো বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশন থাকে। তো সেক্ষেত্রে কিছু কিছু আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন থাকে, যে সিচুয়েশনগুলো সম্ভব হয় না, বিভিন্ন কারণে হতে পারে, ব্যক্তিগত কারণ। তো সেক্ষেত্রে আজকে মেডিকেল টেকনোলজি এমন একটা জায়গায় রয়েছে যেখানে আর্টিফিশিয়ালি এই ইনভিট্রো ফার্টিলাইজেশন করে সেই জিনিসটাকে স্টোর করে রাখা যায়, ভবিষ্যতে সেটাকে ইমপ্ল্যান্ট করা যায়, এবং সেক্ষেত্রে অনেকটা বেটার সন্তানের রিস্ক কম হওয়া, সন্তানের জন্ম কম হওয়া হয়ে যাচ্ছে। সম্ভব। তো সেক্ষেত্রে সেটাও একটা মেডিকেলি একটা টেকনোলজি বলতে পারেন, যেটা আমাদের কাছে আজ অ্যাভেলেবল হবে, যে আমরা আর ন্যাচারাল প্রেগন্যান্সির যে টাইমটা উনি বললেন যে একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আপ টু উইদিন 30 ইজ দ্য বেটার, আই থিঙ্ক উইদিন মোটামুটি আমি 30। যেটা বলবো, হ্যাঁ, 20 থেকে
20 থেকে 30, মানে 20 20 থেকে to 30, 30 ইয়ার্স হ্যাঁ 20 থেকে 30 ইজ দ্য বেটার টাইম। সো তারপরে বেটার 20-র টাইম। নিচেও যেন একটু রিস্ক ফ্যাক্টর বাড়ে, আবার ওদিকে গেলেও আস্তে আস্তে একটু রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। তো সেটা এবং হচ্ছে বেটার টাইম। আশ্চর্যজনক ভাবে আমি যেটা বলবো, মানে 20-র নিচে যে রিস্ক ফ্যাক্টর গুলো, যে কমপ্লিকেশন গুলো আসছে, 30-এর পরে কিন্তু আবার সেই কমপ্লিকেশন, সেই রিস্ক ফ্যাক্টর গুলো ফেরত আসে। মানে এটা কিন্তু আলাদা কোনো রিস্ক ফ্যাক্টর না, যে কমপ্লিকেশন গুলো এখানে হচ্ছে সেই কমপ্লিকেশন গুলো আবার ফেরত আসছে ওখানে। মানে এমন ভাবে নেচার জিনিসটা তৈরি করে রেখেছে, নেচার বা ভগবান যাই বলি আমরা। হ্যাঁ, সে যাই হোক, মানে ইটস আওয়ার সিস্টেম, বায়োলজিক্যাল সিস্টেমসে একটা রুল রেগুলেশন থাকে। আমাদের সমস্ত কিছু আহ, চলে বিভিন্ন মেশিনারিসের দ্বারা। হ্যাঁ, আমাদের সব বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা এক একটা মেশিনারিস বলি, তাদের প্রত্যেকের একটা কাজ আছে। সেই কাজগুলোর মাধ্যম দিয়ে আমাদের আমরা আজকে এই যে কথা বলছি, এই যে শুনছি, সমস্ত এই যে কাজ করছি, দৌড়াচ্ছি, হ্যাঁ, এই সমস্ত কিছু আমাদের মেশিনারিস এবং ব্রেন। তো আমরা সবচেয়ে উন্নতশীল প্রজাতি, মানে মানুষ, যত জীব আছে এই পৃথিবীতে আমরাই ডমিনেট করছি। তাই আপনারাও নিজেদেরকে উন্নত করুন, মাইন্ডসেট উন্নত করুন, নতুন ভাবে বিজ্ঞানের সাথে এগিয়ে চলুন। সেই নলেজ, সেই কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সেই দিকটা একটু জানুন। সেটা জানানোর জন্যই আজ ডক্টর অপূর্ব পৈলান যে বার্তা দিলেন, সেই বার্তাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো গেল। এবার আমরা একটু আলোচনা করে যাক, আমার মনে হয় এটা খুব ভালো হবে, যে এই যে প্রেগনেন্সির বিভিন্ন আহ, পর্যায়, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এই যে স্টেপ, সেই স্টেপগুলো অনেক সময় বিভিন্ন ধরনের ইনফরমেশন সাধারণ মানুষের থাকা দরকার, যেগুলো খুব দরকার, মানে তার নিজস্ব কেয়ার, নিজের সন্তানের কেয়ারের জন্যে। হ্যাঁ, তার মধ্যে তো ডক্টর ভিজিট থাকেই, সেখানে তার গাইডেন্স থাকে। তো এইখানটা যদি সামগ্রিকভাবে যদি প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় টোটাল চিত্রটা একটু তুলে ধরেন এই প্রেগনেন্সির ফেজে, ধরুন একটা প্রেগনেন্সি ফেজ, তাহলে সেইটা সাধারণ মানুষের কাছে একটা অ্যাওয়ারনেস হিসাবে খুব ভালো বার্তা যাবে। বলুন আপনি। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আজকাল সবার হাতে একটা স্মার্টফোন আছে। প্রথমে এটা বলে দিই, সেই স্মার্টফোন আছে এবং সুন্দর সুন্দর অ্যাপস পাওয়া যায়। মানে সবগুলোই প্রায় ফ্রি, এবং যারা একটু সচেতন মোটামুটি সবাই অ্যাপস গুলো কিন্তু আমি ইউজ করতে দেখেছি। একটু মোটামুটি সচেতন থাকলে অ্যাপস ইউজ করে। প্রেগনেন্সিকে আমরা যেটা করি বেসিক্যালি হচ্ছে তিনটে ভাগে ভাগ করে নিই। মানে তিনটে ভাগ। প্রথম হচ্ছে 0 সপ্তাহ থেকে 12 সপ্তাহ অবধি, সেটা আমরা বলি ফার্স্ট টাইমিস্টার। 12 থেকে 28 সপ্তাহ সেকেন্ড টাইমিস্টার, এবং 28 থেকে 40 সপ্তাহ সেটা হচ্ছে থার্ড টাইমিস্টার। আমি আবার আসছি, প্রথমে হচ্ছে 12 সপ্তাহ অবধি। 12 সপ্তাহ মানে 3 মাস। 3 4 12, ইয়েস, 3 মাস। প্রথম 3 মাস মানে 12 সপ্তাহ অবধি ফার্স্ট টাইমিস্টার। তারপর হচ্ছে 12 থেকে 28 সপ্তাহ সেকেন্ড টাইমিস্টার। আর 28 থেকে 40 সপ্তাহ সেটা হচ্ছে থার্ড টাইমিস্টার। এবার এই তিনটে টাইমিস্টারের ইম্পর্টেন্স কি? প্রথম যে 12 সপ্তাহ রয়েছে এই সপ্তাহে কিন্তু আপনার বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ মোটামুটি তৈরি হচ্ছে। এইটাকে আমরা কিন্তু বলি পিরিয়ড অফ অর্গানোজেনেসিস। মানে আপনার বাচ্চা প্রথমে কিছুই না, একটা সিঙ্গেল সেল থেকে এই কিন্তু হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন তৈরি হচ্ছে। এবার 12 সপ্তাহের পরে কি হচ্ছে, 20 সপ্তাহ অব্দি এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আরো কিন্তু পরিবর্তন পাচ্ছে, এবং একেবারে শেষের দিকে গিয়ে যখন 28 সপ্তাহের কাছাকাছি, সেখান থেকে হচ্ছে একদম শেষ অবধি এই বাচ্চার কিন্তু ওজন এবং যেটা সেটা কিন্তু বাড়ে। এবার আমরা প্রথম প্রথম যেটা করা উচিত, প্রথমে আপনি কি করে ক্যালকুলেট করবেন এই সপ্তাহগুলো। এই সপ্তাহগুলো আমরা যে ফর্মুলা ধরে ক্যালকুলেট করি, এটা হচ্ছে শতাব্দী প্রাচীন ফর্মুলা। এটাকে বলে ডেগেলিস ফর্মুলা। এটা হচ্ছে কিছুই না, 9 ক্যালেন্ডার মান্থস অ্যান্ড 7 ডেজ। মানে আপনার যদি মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার থাকে, আবার বলছি মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু রেগুলার থাকতে হবে। মেনস্ট্রুয়াল সাইকেল যদি রেগুলার থাকে, তাহলে তার সাথে সেই ডেটটার সাথে, মানে যেদিন আপনার লাস্ট মাসে রয়েছিল তার প্রথম দিনের সাথে আপনি যদি 9 ক্যালেন্ডার মান্থ এবং 7 ডে যোগ করেন, তাহলে আপনার একটা প্রবাবলি ওই দিনে বাচ্চা হতে পারে এরকম একটা ডেট পাবেন, যেটাকে আমরা ইডিডি বলি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। কিন্তু সবসময় কিন্তু ইডিডিটি যে ডেলিভারি হবে সেটা মেলে না। তো প্রথম কথা হচ্ছে আপনি প্রথম কখন ডাক্তারের কাছে যাবেন। প্রথম ডাক্তারের কাছে যাওয়ার আগে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি এবার প্রেগনেন্সি নেবেন, তাহলে এই প্রেগনেন্সি নেবেন তার আগে যখন আপনি চেষ্টা করতে আরম্ভ করছেন, তখন যেটা করা উচিত, সিম্পল একটা ফোলিক অ্যাসিড, সেটা আপনি যে কোনো কোম্পানি খেতে পারেন। ফলভাইট খেতে পারেন, ফল 9 খেতে পারেন, ম্যাক্সপ্লেট খেতে পারেন। প্রচুর ফলিক অ্যাসিডের কোম্পানি আছে, এবং আপনি ফলিক অ্যাসিড একটা করে খেতে আরম্ভ করবেন ডেলি। দুপুরে লাঞ্চের পর একটা করে ফলিক অ্যাসিড খেতে আরম্ভ করলেন, যদি আপনি সচেতনভাবে ভাবেন যে এবার আপনি প্রেগনেন্সিটা নেবো।
এক্ষেত্রে কি হয় যে বাচ্চার যে ব্রেন তৈরি হয় সেই ব্রেন এবং নার্ভাস সিস্টেম এটা কিন্তু অনেকটাই যদি কোনো অ্যানোমালি থাকে মানে যদি কোনো ডিফেক্ট হয় সেগুলো কিন্তু প্রিভেন্ট করে। এক নম্বর কথা। আর যদি কারো ডায়াবেটিক থাকে মানে যেসব মায়েরা ডায়াবেটিক রয়েছে এবং তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি মায়ের ডায়াবেটিক থাকে বা আগের বারে বাচ্চাটার এমন কোনো কমপ্লিকেশন হয়েছিল ব্রেনের কমপ্লিকেশন বা স্পাইনাল কর্ড কমপ্লিকেশন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিন। সেক্ষেত্রে আমরা এই ফোলিক অ্যাসিডটা প্রেগনেন্সির আগে অন্তত 1 মাস আগে থেকে 10 মানে আপনি সিম্পল ট্যাবলেট যদি খান একটা এবং এই ডায়াবেটিস থাকে তাহলে আপনি কিন্তু 2টো করে ট্যাবলেট খেতে পারেন। এবার আসছি প্রেগনেন্সিতে প্রথম কখন ডাক্তার কাছে যাবেন। আপনি প্রথমেই কিন্তু ডাক্তার কাছে চলে যান যখন দেখলেন যে আপনি পিরিয়ডটা মিস করছেন। একটা সিম্পল প্রেগনেন্সি টেস্ট করুন এবং যদি দেখেন যে প্রেগনেন্সি আসছে তাহলে আপনি যে গাইনোকোলজিস্টকে মনে করছেন যে এনাকে আমি দেখাবো বা অবস্টেট্রিশিয়ানকে তার কাছে কিন্তু চলে যান। এবং এই আর্লিডসে কেন যেতে বলছি, অনেক সময় আমাদের যেটা হয় জয়ের দুই পাশে আমাদের ঠিক হাতের মতো মনে করুন আমাদের যে বডিটা রয়েছে এই বডিটা যদি আমার জড়াই হয় এই দুপাশে হাতের মতো কিন্তু ফ্যালোপিয়ান টিউব বলে একটা এন্টিটি থাকে, একটা টিউব। এটার কাজ কি এত বেশি বুঝে লাভ নেই। ওই টিউবের মধ্যে অনেক সময় কিন্তু বাচ্চাটা এসে যায় এবং ফেটে গিয়ে একটা জীবনদায়ী অবস্থা তৈরি করে যেটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি। তো যখনই আপনি পিরিয়ড মিস করছেন বেশি ফুল হতেই পারে এবং সেটা আমার মনে হয় যেটা আমি আমার পেশেন্ট সাজেস্ট করি প্রথম 12 সপ্তাহের মধ্যে বেশি কাউকে না জানানোই ভালো। নিজের পরিবারের মধ্যে এই খবরটাকে সীমিত রাখুন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিন। এবং প্রথম যে আপনি যখন ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবু আপনার সবকিছু চেক করলো, আপনি যেটা এনশিওর করবেন যে প্রত্যেকটা ভিজিটে যেন আপনার বডি ওয়েট এবং বিপি এই দুটো যেন চেক আপ করা হয়। বডি ওয়েট বিপি আর ডাক্তারবাবু যেন আপনার দেখেন যে আপনার পাটা ফুলছে কিনা। এই 3টে জিনিস কিন্তু সবসময় যেন দেখা হয়ে থাকে। এবং প্রথম ভিজিটে যাওয়ার পর আমি যেটা বলছি অ্যাবসলিউটলি ডব্লিউএইচও গাইডলাইন আমি বলছি না, আমার নিজের প্র্যাকটিসের কথা বলছি। আমি প্রথম আসার পর পেশেন্টের কিন্তু একটা ফার্স্ট উইকসে মানে ধরুন 7 to 9 উইকস 6 to 9 উইকস সরি এর মধ্যে আমি একটা ইউএসজি করতে বলি এবং সেটা বেসিক্যালি ভ্যাজাইনা দিয়ে হয় কারণ বাচ্চাটা এসছে কিনা সেটা পেটের উপর দিয়ে স্ক্যান করলে অতটা বোঝা যায় না। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি আমি যেটা দেখি সেটা হচ্ছে বাচ্চার কার্ডিয়াক অ্যাক্টিভিটি এসছে কিনা, সেকেন্ড যেটা বললো একটোপিক প্রেগনেন্সি আছে কিনা এটা একটা এক্সক্লুডেড হয়ে গেল। এবং যদি বাচ্চার কার্ডিয়াক অ্যাক্টিভিটি না আসে মানে বাচ্চার হার্টবিট যদি না তৈরি হয় তাহলে কিছু কিছু সীমিত সংখ্যার ওষুধ দেওয়া যায় সেটা দিয়ে কিন্তু ট্রাই করা যেতে পারে। এরপরে আসছে আপনি হচ্ছে 12 সপ্তাহে গেলেন, 11 থেকে 13 সপ্তাহ, বেসিক্যালি 12 নয় 11 থেকে 13 সপ্তাহ। এই সময় যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং। আমার এই নিজের প্র্যাকটিসটা কিছুটা ডব্লিউএইচও, কিছুটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এবং কিছুটা ব্রিটেনের যে এনএইচএস রয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিসেস প্রবাবলি ওটার মিক্সচার করে একটা জিনিস মানে জগা কিছু জিনিস আমি সেটাই বলছি আপনাদেরকে। 11 থেকে 13 সপ্তাহের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং। মানে বেসিক্যালি ওই আবার আসছি ডাউন সিনড্রোম মানে কিছু কিছু যে জিনিসগুলো আমাদের সমাজ এখনো মেনে নেয়নি। তো এই সন্তানটা আসলে আপনার হয়তো নিজের মধ্যেই একটা সংশয় আসবে যেখানে আমি কি করবো বড় করে। আপনাকে আরো বেশি যে মাতৃত্ব আপনি বা ধরুন বাবা হওয়া বা মা হওয়ার যে আনন্দ তার থেকে বেশি আপনার কষ্টে যাতে না পরিণত হয় এই জন্য কিছু জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে সেগুলো এবং আরো কিছু জিনিসপত্র কিন্তু এই টাইমে টেস্ট করা যায়। এই ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং এ কি হয় একটা ইউএসজি করতে হয় বেসিক্যালি। ইউএসজি তে কিছু প্যারামিটার নেওয়া হয় এবং রক্ত থেকে দুটি প্যারামিটার নিয়ে একটা রিস্ক রেশিও ক্যালকুলেট করা হয়। এটা কিন্তু কোনো অ্যাবসলিউট টেস্ট নয় যেই টেস্টটা বলতে পারে না যে আপনার হবে না বা হয় না। আপনার রিস্কটা বলতে পারে যে আপনার চান্স হচ্ছে 1:3000 মানে 3000 লোকের মধ্যে আপনার হলে একজনের হতে পারে এরকম ব্যাপার আর কি। এবার এই টাইমে আমরা যেটা করি কিছু বেসিক্যালি যে টেস্ট আছে সেগুলো কিন্তু আমরা দিয়ে দিই। সেই বেসিক টেস্টগুলো কি, 1 নম্বর হচ্ছে আপনার রক্তে হিমোগ্লোবিন, আপনার বেসিক্যালি ব্লাড সুগার আছে কিনা সেটা, থ্যালাসেমিয়া টেস্ট যদি না হয়ে থাকে থ্যালাসেমিয়া টেস্ট, কিছু ভাইরাল ইনফেকশন সেগুলো আমি মেনশন করছি না, থাইরয়েড এবং হচ্ছে আপনার ব্লাড সুগার আর ব্লাড গ্রুপ। এইটা তো গেল। এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা হচ্ছে ওই ফার্স্ট ভিজিটে আপনি যখন আসছেন তখন একটা টিটেনাস দেওয়া যায় বা 12 সপ্তাহে আপনি একটা টিটেনাস নিলেন এবং তার আরো 4 সপ্তাহ পর আপনি সেকেন্ড ডেজ অফ টিটেনাসটা কমপ্লিট করে নেবেন। এবং আস্তে আস্তে যখন যদি এখন দেখেন তাহলে দেখতে পাবেন যে হচ্ছে টিটেনাসটা কিন্তু আরো ভাত দিয়ে এটা ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিন এখন দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই 12 সপ্তাহের পর আপনি খেয়াল করে দেখবেন 12 সপ্তাহ পর্যন্ত আপনার ডক্টর আপনাকে খালি ফোলিক অ্যাসিড দেয়, তারপর ওটা চেঞ্জ করে। এই 12 সপ্তাহ পর্যন্ত আমার বমির সম্ভাবনা বাড়তে পারে, অ্যাসিডিটির সম্ভাবনা বাড়তে পারে, এই সময় খেতে নাও ইচ্ছে করে, এটা কোনোটাই কিন্তু অ্যাবনর্মাল নয়, সবটাই নর্মাল। আপনার যদি খেতে ইচ্ছে না করে আপনি সিম্পলি কম খান, ভাবার কিছু নেই, পরে আস্তে আস্তে এটা টেক ওভার করে যাবে।
এবার হচ্ছে 12 থেকে আপনার 28 সপ্তাহ আমি যেটা বলি, এই 28 সপ্তাহে জেনারেলি প্রত্যেকটা ভিজিটে আপনি দেখবেন যে 28 থেকে 30 সপ্তাহ পর্যন্ত আপনার ডাক্তারবাবু আপনাকে 4 সপ্তাহ পর পর ডাকছে। এবার মেন মাইলস্টোনটা বলে দিচ্ছি, 30 সপ্তাহের পর দেখবেন আপনাকে প্রত্যেক 2 সপ্তাহ পর পর ডাকছে, এবং শেষের দিকে যখন 37 সপ্তাহ আপনি ক্রস করে যাচ্ছেন তখন হয়তো আপনাকে 1 সপ্তাহ পর পরও ডাকতে পারে। এবার মেইন ইভেন্ট যেটা রয়েছে, এই 12 সপ্তাহের পর থেকে কিন্তু আমরা প্রেগনেন্সিতে আয়রন আর ক্যালসিয়াম স্টার্ট করে দিই, এটা একদম প্রেগনেন্সি শেষ পর্যন্ত চলে। আর 12 সপ্তাহের মধ্যে মেইন ইভেন্ট যেটা 18 থেকে 20 সপ্তাহের মধ্যে একটা স্ক্যান করা হয়, এটা দেখা হয় যে বাচ্চার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে কিনা। যদি না হয় তাহলে 20 সপ্তাহের আগে আপনার কাছে অপশন আছে বাচ্চাটাকে নষ্ট করে দেওয়া। তারপরে ধরুন আপনার লাস্টের দিকে আবার শেষের দিকে যখন চলে যাচ্ছেন তখন 28 সপ্তাহ পর যেটা আমরা করি, পরপর ইউএসজি করা হতে থাকে এবং বাচ্চার গ্রোথ কতটা হচ্ছে দেখা হয়, তার সাথে কিছু সময় কালার ডপলার যোগ করা হয় যে বাচ্চার ঠিক মতো রক্ত সঞ্চালন হচ্ছে কিনা। তো মোটামুটি আমি যদি সাম আপ করি পুরো জিনিসটা, আমি স্পিডেই বলে দিলাম, তাহলে হচ্ছে 12 সপ্তাহে পর্যন্ত 0 থেকে 12 সপ্তাহ সেটা হচ্ছে আপনার ফার্স্ট টাইমিস্টার, 12 থেকে 28 সপ্তাহ সেটা সেকেন্ড টাইমিস্টার, 28 থেকে 40 সপ্তাহ সেটা হচ্ছে থার্ড টাইমিস্টার। মেইন ইভেন্ট ফার্স্ট টাইমিস্টারে আপনি ফার্স্ট টাইমিস্টার স্ক্রিনিং করছেন, সেটা হচ্ছে 11 থেকে 13 সপ্তাহ, তার আগে একটা ইউএসজি করে দেখা গেল আপনার প্রেগনেন্সি সব ঠিক আছে কিনা। তারপর হচ্ছে 18 থেকে 20 সপ্তাহের মধ্যে আপনার হচ্ছে ফিটাল অ্যানোমালি স্ক্যান বা অ্যানাটমি স্ক্যান যাই বলুন। তারপর আস্তে আস্তে যত 28 সপ্তাহের পরের দিকে যাচ্ছেন তত হচ্ছে ফিটাল ইউএসজি এবং তার সাথে কালার ডপলার। আর 12 সপ্তাহ পর্যন্ত ফলিক অ্যাসিড চলে, 12 সপ্তাহ থেকে 40 সপ্তাহ আপনার আয়রন ক্যালসিয়াম চলতে পারে, এবং আপনার কমপ্লিকেশন অনুযায়ী আরো জিনিস। প্রথম দিকে যে বমিগুলো হয় সেগুলো কিন্তু পরে আস্তে আস্তে সেটেল হয়ে যায়। আর বারবার বলবো, প্রথম দিকে 4 সপ্তাহ পর পর ডাক্তারবাবুর কাছে যান, শেষের দিকে 30 সপ্তাহ পর 2 সপ্তাহ পর পর আপনার ডাক্তারবাবু আপনাকে ডেকে পাঠাবেন। আর সুন্দর সুন্দর অ্যাপস আছে, পারলে ডাউনলোড করে নিতে পারেন এবং কিন্তু এনজয় করবেন অনেকটা। খুব সুন্দর আজকে আলোচনা আমরা শুনলাম। থ্যাংক ইউ ডক্টরবাবু। তো ঘটনা হচ্ছে যে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন, আপনাদের উদ্দেশ্যে বলছি যারা ফলো করছেন দেখছেন, আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আমরা এই অনুষ্ঠান একদম শেষের মুখে আমরা আপনাদের প্রশ্ন নিতে পারি। তো যাই হোক, আজকে যে বার্তাটা আপনারা পেলেন সেটা খুব সিম্পল, এটা সমাজমুখী বার্তা, সুস্থ সমাজ গড়ার বার্তা। বিশেষ করে আমাদের সমাজে মায়েদের ভূমিকা অনেক বেশি থাকে, যেখানে তাদের স্বাস্থ্যটা খুব ইম্পর্টেন্ট এবং তাদের এডুকেশনটাও খুব ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমাদের এই আলোচনা আশা করি আপনাদেরকে কিছুটা সমৃদ্ধ করলো, এবং আপনারা প্লিজ শেয়ার করবেন যাতে আরও সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। কারণ এই আলোচনাটা অনেকটা সায়েন্টিফিক, অনেকটা ভ্যালু বেস এক্সপিরিয়েন্সের উপর বেস করে এই কথাগুলো, যেগুলো সাধারণত মানে দেখা যায়, সম্ভাবনা যে ধরনের ঘটনা ঘটে, যে সেই সেই ইন্ডিকেশনগুলোই আপনাদের আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আজকে আপনার কোশ্চেন দেখছি, যদি কেউ কোশ্চেন করেছেন কিনা। যদি কোশ্চেন না করে তাহলে আমরা কিন্তু প্রোগ্রাম শেষ করব, আমরা একদম শেষের মুখে। জাস্ট আমি একটু দেখে নিই যদি কেউ কোনো কোশ্চেন করে থাকেন। সুখী মিত্র একটা কমেন্ট করেছেন, এখনো গ্রামে গঞ্জে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রচলন আছে। একদম সত্যি কথা, যেটা আমরা আলোচনা করেছি। এখন গ্রামে গঞ্জে কেন নয়, গ্রামে শুধু গ্রামে গঞ্জে বললে ভুল হবে, শহরে এডুকেটেড মহলেও কিন্তু এটা চলছে, যেটা হয়তো সবসময় দেখা যাচ্ছে না, কিন্তু এরকম ঘটনা ঘটছে, এবং সেটা যাতে না ঘটে সেই জন্য আমাদের প্রত্যেককেই একটু একটু দায়িত্ব নিতে হবে। যে কথাটা আমি বলেছিলাম, আপনি যদি আশেপাশে কাউকে দেখেন তাকে বোঝাবেন যেটা উচিত নয়, এটা আমাদের ইল্লিগ্যাল। প্রথমত কথা হচ্ছে 18 বছরের নিচে বিয়ে দেওয়াটা ইল্লিগ্যাল। তো সেটা শুধু ইল্লিগ্যাল নয়, আর এটা তার যার মানে ছেলে বা মেয়ে, রাইট, মেয়ের ক্ষেত্রেই বলি, তো মেয়ে হচ্ছে নিজস্ব একটা মানে জীবন, রাইট, যেটা সৃষ্টি হয়েছে তার থেকে, সো তার কেয়ারটা বেশি নেওয়া দরকার পরিবারের। তো সেই কারণে আমাদের এই লিটারেসি প্রোগ্রামটা আশা করছি তাদেরকে সমৃদ্ধ করবে। সো ডাক্তারবাবু, আপনি যদি কোনো বার্তা নতুন করে কোনো সাম আপ করতে চান আপনি করুন, আমরা প্রোগ্রাম শেষ করবো আজকের মতো। এই কমেন্টটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, সবসময় কিন্তু বাবা মা বা সোসাইটিকে মানে ফ্যামিলিকে দোষ দিয়ে অতটা লাভ নেই। আমি আবার বলবো, এই যে টিনেজ প্রেগনেন্সি গুলো হয় তার ক্ষেত্রে কিন্তু 40 to 50% প্রেম করে বিয়ে করে।
এবং এই ক্ষেত্রে কিছু কালে আমাদের রিসেন্ট কালে বলিউড কি বলবো, টলিউডের একটা বড় হাত আছে। এই যে বাংলা সিরিয়াল এবং বাংলা সিনেমাগুলো চলছে, এগুলো এগুলো এই আর কি ছেলে করা যাবে? মেয়েগুলোর উপর যে এই ছেলে মেয়েগুলোর উপর যে কি প্রভাব ফেলেছে আমি অবাক হয়ে গেছি। মানে আমি এরকম হয়তো বকতে আরম্ভ করেছি, বাড়ির লোককে বলে যাই কি করেছে ওকে বিয়ে দিতে, তারপর দেখছি বাড়ির লোক বলছে আমরা কেন দেবো, ও তো পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তো আমাদের এডুকেশনে মনে হয় কোথাও এখন একটা সেক্স এডুকেশন যখন থেকে আপনার মানে কি বলবো অ্যাডোলেসেন্ট এজ, যে টাইমে আপনার রিপ্রোডাকশনটা শুরু হচ্ছে, 6-7 ক্লাস 6-7 কোথাও একটা লুসিড হতে আমার মনে হয় কোথাও একটা সেক্স এডুকেশন ঢোকানো উচিত, যে কি হয় কেন অ্যাভয়েড করবো, তবেই বোধহয় এগুলো এড়ানো যায় আস্তে আস্তে। আচ্ছা, যদি এই যে আমাদের বায়োলজিতে এই যেগুলো পড়ানো হয়, সেইখানেই যদি একটু এডুকেশনের পার্টটাকে এড করে দেয়া যায়, আমার তো মনে হয় ইটস ডান। রাইট? বিশেষ করে সেক্স এডুকেশনের সাথে এই জনন তো আমাদের চ্যাপ্টারই আছে 9-10 এ। হুম, আমার মনে হয় হুম, দ্যাট ইস দ্য বেস্ট টাইম টু ইনকর্পোরেট সেক্স এডুকেশনস ফর স্টুডেন্টস। কারণ তার আগে সেটা টু আর্লি। সেখানে গুড টাচ, ব্যাড হুম, টাচ এই ধরনের টাচ কিছু শেখানো যেতে পারে। কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। যেটা এই 5, 6, 7, 8 এ বাচ্চা ছেলেমেয়েদের শেখানো যেতে পারে। এইটুকুনি। কিন্তু 8, 9, 10 এই সময়ে রিপ্রোডাকশন এর সাথে সেক্স এডুকেশন, রিস্ক ফ্যাক্টর এগুলো কোনটা আ মানে প্রেগন্যান্সি এই জিনিসগুলোকে একটু যদি এডুকেশনের মাধ্যমে শেখানো যায়, আমার মনে হয় আমাদের আমরা যে প্রবলেমে আজকে সমস্যায় ভুগছি, বেশি মাত্রায় ভুগছি সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। আপনার কি মনে হয়? হ্যাঁ আমার সেটাই মনে হয়, যেগুলো আপনি ঠিক বললেন 5-6 হচ্ছে হয়তো টু আর্লি এজ, 8-9 হ্যাঁ, থেকে হ্যাঁ। যখন আমরা পড়তে আরম্ভ করছি, সেগুলো সেক্স এডুকেশন যখন আপনি ট্র্যাডিশনাল ভ্যালু শেখাচ্ছেন ঠিক আছে, আমরা ট্র্যাডিশনাল ভ্যালু শিখছি, তার সাথে সেক্স এডুকেশন যে মেনস্ট্রুয়েশন একটা ট্যাবু নয়, এটা বেসিক্যালি কিছুই না একটা জিনিসটা, সেগুলো তাছাড়া বাচ্চা কি করে হচ্ছে, যে একটা মেয়ে বাচ্চা হওয়ার জন্য খালি মেয়েটা দায়ী না, অ্যাকচুয়ালি বাচ্চা মেয়ে না ছেলে হয় তার জন্য ছেলেটা দায়ী। এবং কি করে একটা বাচ্চা তৈরি হচ্ছে, কি কমপ্লিকেশন আসতে পারে আর্লি এজে বা পরের দিকে কি করে, সিম্পল একটা চ্যাপ্টারই হয়তো জিনিসটা মিটে যাবে হ্যাঁ, আমার জাস্ট মনে হয়। একটা চ্যাপ্টার। একটা এক্সাক্টলি। চ্যাপ্টার আমি যদি একটা চ্যাপ্টার। 3 বছর ধরে 8-9-10 এই 3টে বছরে যদি আমি একটা 5 পাতার চ্যাপ্টার ঢুকিয়ে দিই, এবং ঢুকিয়ে ওই দিই, ইট ছোট ডাজন্ট ছোট ম্যাটার। বাচ্চাদের মধ্যে মাথায় এই একদম ব্যাপারটা যদি ঢুকে হ্যামার যাবে। হতে থাকে, তাহলে ঢুকে যাবে এক্সাক্টলি। একটা। তো আমার মনে হয় দ্যাটস এ গ্রেট আলোচনা যেটা আশা করছি যদি আমাদের প্রোগ্রাম কোনো পলিসি মেকার দেখে থাকেন, তাহলে রাজ্য সরকারের কাছে আমাদের হয়ে এই বার্তাটা যদি পৌঁছে দেন খুব ভালো হয়। যে সেক্স এডুকেশনটা কিন্তু চ্যাপ্টারের মাধ্যমে একটা করে ছোট, ছোট চ্যাপ্টারের মাধ্যমে যেটুকুনি দেওয়া দরকার অথচ তারা ছেলেমেয়েদের জন্য কিন্তু 8, 9, 10 এ কিন্তু করা সম্ভব এবং এটা বায়োলজি পাঠ্যপুস্তকের মধ্যে ইনকর্পোরেট করা সম্ভব। তাহলে আমরা একটা খুব ভালো একটা ডিরেকশন, একটা ইন্ডিকেশন, একটা সাধারণ আ মানে একটা বার্তা রাখলাম। যে বার্তাটা আপনারা ছড়িয়ে দিন। আ যদি কোন পলিসি মেকার দেখে থাকেন আমাদের বার্তাটা প্লিজ গভর্নমেন্টের কাছে পৌঁছে দেবেন। এইটুকুনি বলতে পারি। তো আরেকটা যে কথাটা আপনি বললেন সেটা খুব ভালো কথা। সেটা হচ্ছে যে আ আরেকটা যে কথা বললেন আপনি সেটা হচ্ছে এই আ যে টু আর্লি মানে এই যে বাচ্চা ছেলে-মেয়েদের যে টু আর্লি সেইখানে আমাদের শুধু এই গুড টাচ, ব্যাড টাচ এই জিনিসটাকেও যদি রাখা যায়, তাহলে এই যে আমাদের এই যে ছোট, ছোট ছেলে-মেয়েদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট গুলো যেগুলো ঘটে, যেগুলো কিছু, কিছু খবরের কাগজে আসে সেগুলোও কিন্তু অনেকটা কমে যেতে বাধ্য হবে। তারা রিপোর্টিংটা করবে যে আমাকে এইভাবে হ্যারাস করলো বা সামথিং। এইগুলো কিন্তু মানে কোনটা প্রাইভেট পার্ট, কোনটা এই ধরনের এডুকেশন গুলো কিন্তু 5, 6, 7, 8 এর মধ্যে এগুলোকে মানুষের মানে আমার মনে হয় বাচ্চা ছেলে-মেয়েকে বাড়ি থেকে হোক, স্কুল থেকে হোক একটা করে করা উচিত। তো যাই হোক কালেক্টিভলি হয়তো আমরা আগামী দিনে এই ধরনের কিছু দেখব। আ সেটাই আমাদের সমাজকে সমৃদ্ধ করবে এবং আমরা সুস্থ সমাজ গড়ে তুলব। তাই সকলের প্রচেষ্টা থাক, সুস্থ সমাজ গড়ে উঠুক এটাই আমরা চাই। তাই সবাই নিউক্লিয়ার হেলথ এর পেজে চোখ রাখুন। আমরা প্রতি সপ্তাহে কিছু না কিছু হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে থাকি। আ এ এ এই 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 আমাদের আজকে যেমন ডক্টর বাবু এসছেন। আ তো তো এর মাধ্যমে আমরা কিন্তু আপনাদের কাছে খুব সঠিক ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর বাবু আপনার আসার জন্যে এবং আগামী দিনে নিউক্লিয়ার হেলথ আপনার সাথে আরো প্রোগ্রাম করবে। এই ধরনের ছোট, ছোট প্রোগ্রাম এবং এটা মানুষকে সমৃদ্ধ করবে। তাই সকলে ভালো থাকুন। আমরা এবার আমাদের প্রোগ্রাম এখন শেষ করছি। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার।